সেদিকে আপনি আমরা দেখলাম আপনাকে এবিপি আনন্দরই দেখলাম আপনাকে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলেন। মানে কি হয়েছিল ঠিক মানে পাগল হওয়ার মতো উপক্রম হয়ে গেছে সবাই। এখানে আপনারা রাজনীতি চমকাচ্ছেন। বাংলা সন্তান নয় আমরা, আমাদের কথা কে ভাববে? নিজের অবস্থা ভাবছে না, রাজ্য সরকার ভাবছে না। কলকাতা হাইকোর্টে আমাদের এসএসসি 2016-এর যে পুরো প্যানেলটা, টিচিং নন টিচিং পুরো প্যানেলটাই স্যাটাসাইড এবং নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। এক কথায় চাকরি চলে যায় সবার। সেই 2024-এর 22 এপ্রিল থেকে আমাদের এই যন্ত্রণা, আমাদের এই কষ্ট, আমাদের আন্দোলনগুলো চলছে। 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং 3,394 জন শিক্ষাকর্মী, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। তা সত্ত্বেও এই প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিটা চলে যায়। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তা সত্ত্বেও আমাদের চাকরিটা কেড়ে নিয়ে বলা হয় তোমাদেরকে নতুন পরীক্ষায় বসতে হবে। 50 বছর বয়সে গিয়ে সে পরীক্ষা দিচ্ছে তার ছাত্রর সঙ্গে। সুপ্রিম কোর্টের নাম নিয়ে পূর্বতন যে সরকার, দুর্নীতিবাজ চোর সরকার, অনৈতিক উপায়ে চাকরি বিক্রি করার সরকার, তারা আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করলো। একে তো চাকরিগুলোকে আমাদের দুর্নীতির মাধ্যমে বিপদের মধ্যে ঠেলে দিল, তারপরে ফ্রেশ সিলেকশনের নাম করে এই ধরনের একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছে। অনেকে মারাও গেছেন, আপনারা হয়তো জানেন। সুবল সোরেন স্যার, প্রশান্ত দাস স্যার, উজ্জ্বল বিশ্বাস, একজন ম্যাডামও ছিলেন মৌমিতা ম্যাডাম, তারপরে কিছুদিন আগে ফিজিক্সের একজন স্যার সৌমেন স্যার মারা গেছে। আর প্রত্যেকেই ডিপ্রেশনে, তো একদম কমন, প্রত্যেকে ডিপ্রেশনে ভুগছে। এটা কিন্তু আমাদের পাওনা ছিল না। আমাদের বিরুদ্ধে মার, লাঠি কেস সবই তো হয়েছে। এই চাকরিতে, শিক্ষকতার পেশায় তো আমি তো আগস্ট পর্যন্ত চাকরি করবো বলে আসেনি। আমি তো এসেছিলাম যে আমার রিটায়ারমেন্টটা যে স্কুল যেখানে যতদিন হবে, আমি 60 বছর পর্যন্ত চাকরি করবো। ডিপ্রেশনে রয়েছে অনেকে, প্রতিনিয়ত সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। আমি নিজেই খাচ্ছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি নিজেই খাচ্ছি। নিজেকে স্থির রাখতে পারছি না। চাকরি বিক্রি করেছে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকার বিনিময়ে। দুটো জিনিস, প্রথমত বিনা দোষে আমার জীবন জীবিকা, শিক্ষকতার যে পেশাটা আমার কাছে ছিল সেটা কেড়ে নেওয়া হলো। জোর করে পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষার আগে কেঁদেছি, মানে প্রতিনিয়ত কাঁদতাম। পড়তে বসলেই আমার চোখ দিয়ে জল চলে আসতো এখান দিয়ে, যে ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম এই অন্যায়টা করতে পারলো। ওএমআরেরও দুরকম ধর্ম আছে, একটা যোগ্যদের জন্য একরকম ওএমআর, আর অযোগ্যদের জন্য একরকম ওএমআর। উনি তো যারা দোষী তাদেরকে শাস্তি চাইতে পারতেন। উনি সবাইকে দোষী বলে দিয়ে, অল আর ফ্রড বলে দিয়ে সবার চাকরিটা ক্যান্সেল করে দিলেন, সবার প্যানেলটা ক্যান্সেল করে দেওয়ার উদ্যোগ নিলেন এবং ক্যান্সেল করেই ছাড়লেন শেষে। দুর্নীতিটা করেছে কে? স্কুল সার্ভিস কমিশন। দুর্নীতিটা করেছে কে? মধ্যশিক্ষা পর্ষদ। সেটা তার মাথায় কে ছিল? রাজ্য সরকার। আমাদের চাকরি গেল কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমাদের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়, নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার অতিথি এমন একজন, গত কয়েক বছর ধরে তাদের শুধু চোখের জল আমরা দেখেছি, তাদের রক্তপাত দেখেছি, এবং এতগুলো বছর পর তাদের চোখের জল শুকিয়ে গিয়ে হয়তো সেখানে কিছুটা বারুদ জন্মেছে, সেখানে কিছুটা আগুন জন্মেছে। আমরা টেলিভিশনের পর্দায় সেই আগুনটাও দেখতে পেয়েছি। আপনারা সবাই দেখেছেন রিসেন্টলি একটা ভিডিও ক্লিপ ভীষণভাবে পপুলার হয়, একটি টেলিভিশন চ্যানেলের ভিডিও ক্লিপ, সেটা সোশ্যাল মিডিয়াতেও ভীষণ রকমভাবে পপুলার হয়। এবং একজন মানুষ, তিনি কিছু পলিটিক্যাল লিডারদের কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলো দীর্ঘদিনের জমানো প্রশ্ন, এবং একই সঙ্গে এই মানুষগুলো দিনের পর দিন যে সহ্য করলেন এতগুলো বছর ধরে, লাস্ট প্রায় 4-5 বছর ধরে যে অবস্থার মধ্যে দিয়ে কাটালেন, তার কারণ একটাই, তারা শিক্ষকতা করতে এসেছিলেন, তারা একটা জাতির ভবিষ্যৎ গড়তে এসেছিলেন। এবং সেই কারণে তাদের যা ফেস করতে হয় সেগুলো আপনারা সবাই জানেন। সরকার বদল হয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলোর তাদের যে অদৃষ্টের যে পরিহাস, সেটা কিন্তু বন্ধ হয়নি, সেটা কোনো কিছু বদলায়নি। সরকার চেঞ্জ হয়েছে, জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এদের বক্তব্য আপনারা হয়তো শোনেন, খুব সামান্য একটা বক্তব্য শোনেন, কিন্তু বহু কথা, অজানা কথাও থেকে যায়, অনেক অবলা কথাও থেকে যায়। সেই কথাগুলো জানবার জন্যই আজকে আমার অতিথি, এই বা বাংলায় আমার অতিথি আজকে অমিত রঞ্জন ভূঁইয়া। আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার। কয়েকদিন আগে আপনার
রাগ না কান্না আমি জানি না সেটা, কিন্তু আমরা দেখেছি এবং আমাদের প্রত্যেককেই অত্যন্ত ব্যথিত করেছে যেভাবে আপনি বলেছেন আপনাদের কথা। তো এই পর্বটা কতদিন ধরে চলছে অভিযোগ? সবাই আমরা জানি যদিও, তবু আমি আপনার মুখে শুনতে চাইছি। এটা ধরুন 2 বছর, প্রায় 2 বছরের কিছু বেশি সময় ধরে চলছে। 2024 সালের 22 এপ্রিল যেদিন কলকাতা হাইকোর্টে আমাদের এসএসসি 2016-এর যে পুরো প্যানেলটা, টিচিং নন টিচিং পুরো প্যানেলটাই স্যাটাসাইড এবং নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, এক কথায় চাকরি চলে যায় সবার। সেই 2024-এর 22 এপ্রিল থেকে আমাদের এই যন্ত্রণা, আমাদের এই কষ্ট, আমাদের আন্দোলনগুলো চলছে। সেগুলো মাঝে মাঝে কখনো তীব্রতর আকার ধারণ করেছে। আমরা বিচার ব্যবস্থার কাছে, সরকারের কাছে আশা করেছিলাম যে ন্যায় বিচার পাবো, আমাদের চাকরিগুলো ফিরে পাবো, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সেটা বাগ কমিটি হোক বা সিবিআই তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে সেখানে আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং 3,394 জন শিক্ষাকর্মী, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। তার সত্ত্বেও এই প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিটা চলে যায়। তো সেই আন্দোলনটা আমরা দীর্ঘদিন আইনি লড়াই লড়েছি কলকাতা হাইকোর্টে। আমরা কখনো কেসের পার্টি ছিলাম না, তো আমরা সরাসরি সুপ্রিম কোর্টেই কেসের পার্টি হয়েছিলাম। কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক ও সব্বা রশিদের যে ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছিল, সেই ডিভিশন বেঞ্চে পুরো প্যানেলটা খারিজ হওয়ার পর আমরা সরাসরি সুপ্রিম কোর্টে আমাদের কেস ফাইল করেছিলাম আমরা। তো সেখানেও দীর্ঘদিন কেস চলেছিল। দেওয়ার পরে আপনার সঞ্জয় কুমার ও সঞ্জীব খান্নার যে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেটা 2025 সালের 23 এপ্রিল হাইকোর্টের রায়টাকেই আবার বহাল রাখে। এবং তারপর থেকে আমরা বিভিন্ন সময় আমাদের আন্দোলন আরও তীব্রতর করেছি। আপনারা দেখেছেন কসবা আন্দোলন, আমরা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআই অফিসে আন্দোলন, ওয়াই চ্যানেলের ধর্মতলা ওয়াই চ্যানেল আন্দোলন, আমরা এসএসসি ঘেরাও আন্দোলন করেছি, আমরা বিকাশ ভবনের আন্দোলন করেছি, মার খেয়েছি, লাঠি খেয়েছি, কেস খেয়েছি, সরকারের কাছে বারবার আলোচনায় বসার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এই জায়গা থেকে আমরা তারপরে রিভিউ পিটিশন ফাইল করেছিলাম। 180খানা রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, যেটা মানে ভারতবর্ষের জুডিশিয়ারিতে সবচেয়ে বেশি সংখ্যক রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, সেটাও খারিজ হয়ে যায়। তো এখানে একটা খুব অবাক করা জিনিস যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার সত্ত্বেও আমাদের চাকরিটা কেড়ে নিয়ে বলা হয় তোমাদেরকে নতুন পরীক্ষায় বসতে হবে। তোমাদের প্রথমে 2025-এর ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখা হলো, যে বিদ্যালয়গুলো চালানোর স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে। তারপরে বললো যে ওই সময়ের মধ্যে নিয়োগটাকে কমপ্লিট করতে হবে, ফ্রেশ সিলেকশনের আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটাকে পরবর্তীতে আবার 2026 সালের আগস্ট পর্যন্ত এক্সটেনশন করা রয়েছে। এবং তার মানে আমাদের 2026 সালের আগস্ট পর্যন্ত আমাদের চাকরি রয়েছে, তারপরে আমাদের চাকরি নেই সেই অর্থে এখনও পর্যন্ত। এখানে আমরা মানে বলবেন যে স্যার আপনারা অন্যায় করলেন না, আপনাদের চাকরি কেড়ে নেওয়া হলো, জোর করে আবার পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো। চাকরি কেড়ে নিয়ে অন্যায় করা হয়েছে, আবার চাকরি ফ্রেশ সিলেকশনের মধ্যেও আমাদেরকে আপনি দিয়েছিলেন, এই পরীক্ষাটা দিয়েছিলেন? আমরা দিয়েছি, মানে আমরা কেউ স্বইচ্ছায় দিইনি, আমাদেরকে দিতে বাধ্য করা হয়েছে। আমরা বারবার হাইকোর্টে রাজ্য সরকারের কাছে বলেছি আমরা পরীক্ষা দেব না বলে, আমরা বিভিন্ন কেসও ফাইল করেছিলাম। এবং পরীক্ষাটা যদি দিতেও হতো তাহলে 2016 সালের যে ক্যান্ডিডেটগুলো ছিল তাদের মধ্যেই পরীক্ষাটা নেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু সেটা রাজ্য সরকার বোঝেনি বা ইচ্ছে করে হলেও সেটাকে ওপেন টু অল এক্সাম করে দিয়েছে। অনেক ভ্যাকেন্সি কমিয়ে দিয়েছে, অনেক ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে। এক অদ্ভুত রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমারই সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, আমাদের জেনারেল মেল ফিমেলে 332টা সিট কমিয়ে দিয়েছে। তার মানে আগে যে টিচাররা চাকরি, মানে এবছরের নতুন ক্যান্ডিডেট তো হলোই, আপনারাও যোগ দিলেন, অত যোগ কমে গেল। হ্যাঁ, মানে এবং আমার মানে সবচেয়ে মনে হয় যে ধরুন আপনি কবে থেকে শুরু করেছেন শিক্ষকতা শুরু করেছেন? আমি 2019-এর মার্চ মাস থেকে এই সরকারি শিক্ষা ব্যবস্থায় অংশ হয়েছি। 2019-এ ধরুন 2019-এ যে ছেলেটি ক্লাস 10-এ পড়ছে আপনার ছাত্র, সে 2025-এ হচ্ছে, তারপরেও সে 6 বছর পেয়েছে, সে মোটামুটি শিক্ষার মানে এই শিক্ষকতার পরীক্ষায় উপযুক্ত হয়ে গেছে এবং সে পরীক্ষাও দিয়েছে, অনেকে আছে। তো
তাহলে আপনাকে কম্পিট করতে হচ্ছে আপনার ছাত্রের সঙ্গে। হ্যাঁ। এবং আপনার বয়স এখন কত হবে আমি জানি না। আমার বয়স এখন 40 বছর। 40 বছর বয়সে আপনি গিয়ে পরীক্ষা দিচ্ছেন আপনার ছাত্রের সঙ্গে, তার হয়তো বয়স হয়তো 25, 26 বা 24। এটা আমি তো আমারটা 24 বললাম, কিন্তু আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যাদের বয়স 45, 48, 52। 10 বছর আগে ভাবুন, যার 38 বছর ছিল, এই 10 বছরে সে 48-এর হয়েছে। আমি যখন পরীক্ষা দিই তখন আমার 30 বছর ছিল, তো আমি 10 বছরে 40 হয়েছি। কিন্তু যার 38 ছিল সে তো 48 হয়ে গেছে, যার লাস্ট 39 ছিল 49, 50 ছিল সে 40 ছিল সে 50 হয়ে গেছে। বা যারা ক্যাটাগরিতে 50 বছর বয়সে গিয়ে সে পরীক্ষা দিচ্ছে তার ছাত্রের সঙ্গে, একদম। এবং সেই ব্যবস্থাটা তৈরি করা হলো। হাইকোর্ট, এই সুপ্রিম কোর্টের নাম নিয়ে পূর্বতন যে সরকার, দুর্নীতিবাজ চোর সরকার, অনৈতিক উপায়ে চাকরি বিক্রি করার সরকার, তারা আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করলো। একে তো চাকরিগুলোকে আমাদের দুর্নীতির মাধ্যমে বিপদের মধ্যে ঠেলে দিল, তারপরে ফ্রেশ সিলেকশনের নাম করে এই ধরনের একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছে। এবং অনেকেই এর সঙ্গে পেরে ওঠেনি, এই সিস্টেমের সঙ্গে, এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে পেরে ওঠেনি। ফলে অনেকেই মানসিকভাবে, শারীরিকভাবে ভেঙে পড়েছে, অনেকে মারাও গেছেন। আপনারা হয়তো জানেন, সুবল সোরেন স্যার, প্রশান্ত দাস স্যার, উজ্জ্বল বিশ্বাস, একজন ম্যাডামও ছিলেন মৌমিতা ম্যাডাম, তারপরে কিছুদিন আগে ফিজিক্সের একজন স্যার সৌমেন স্যার মারা গেছে। আর প্রত্যেকেই ডিপ্রেশনে, তো একদম কমন, প্রত্যেকে ডিপ্রেশনে ভুগছে। এটা কিন্তু আমাদের পাওনা ছিল না। বাংলার মানুষ হিসেবে, বাংলার শিক্ষিত যুবক হিসেবে, বাংলার শিক্ষক হিসেবে এটা আমাদের কাছে, এই সমাজের কাছ থেকে, এই বিচার ব্যবস্থার কাছ থেকে, পূর্বতন রাজ্য সরকারের কাছ থেকে আমাদের পাওনা ছিল না। আপনি কোন স্কুলে পড়াচ্ছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা, কোন স্কুল, নাম কি? গাওড়াখালী নকুল সহদেব হাই স্কুল। আচ্ছা, তো 2018-তে আপনি জয়েন করেছেন না? 2019 মানে এই খবরটা যেদিনকে পেলেন সেদিনকে বাড়ির পরিস্থিতি, আপনার এখন পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার স্ত্রী রয়েছেন, আমার একটি 10 বছরের মেয়ে রয়েছে, ক্লাস 5-এ পড়ে। সুতরাং আপনি পরিবারের উপার্জনশীল, একদমই মানে একমাত্র উপার্জনকারী, আমার উপরেই আমার পরিবার নির্ভরশীল। তো এই খবরটা যেদিনকে পেলেন সেদিনকে বাড়ির পরিস্থিতি খুবই 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 খারাপ পরিস্থিতি হয়েছে। শুধু আমার নয়, আমার মতো যারা যোগ্য যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে প্রত্যেকেই মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, যে কোনো অন্যায়ের অংশ না হয়ে, কোনো দুর্নীতির অংশ না হয়ে কি করে আমাদের চাকরি চলে যেতে পারে, সেটা আমরা বিশ্বাসই করে উঠতে পারছিলাম না। এবং পরবর্তীতে আমরা ভেবেছিলাম যে ন্যায় প্রণালী কোথাও হয়তো একটা ভুল করছে, আমাদেরকে ন্যায় বিচার দেবে, দেরিতে হলেও নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পাবো, কেন আমাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ নেই। সেখানে কিন্তু আমরা বিচার পেলাম না। আমরা খুব হতাশ, ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা হতাশ প্রকাশ করছি এবং খারাপ লাগছে খুব, যে এটা আমাদের সঙ্গে কি করে হতে পারে। তার আগেও তো একটা অন্য পার্ট আছে, বিচার ব্যবস্থা বসানোর আগে যে একটা অসৎ সরকার যারা ছিল, তারাও তো সবচেয়ে জায়গায় সবচেয়ে, যদি এই আমাদের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়, প্রথম 1 নম্বরে তো রাজ্য সরকারকেই ডাকবো। যারা কলকাতার বিভিন্ন প্রান্তে সবজির বাজার সুফল বাংলা বলে খুলেছে, দেখবেন কলকাতার বিভিন্ন জায়গায় সবজির বাজার, তো ওনারা ওই সুলভ বা সুফল বাংলার মতো সবজি মান্ডিতে যেমন বিক্রি হয় সবজি, তেমন চাকরি বিক্রি করেছে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকার বিনিময়ে। যারা অযোগ্য, যারা মেধা ভিত্তিতে চাকরি পাওয়ার উপযুক্ত নয়, তাদের কাছে চাকরি বিক্রি করেছে এবং তার খেসারত আমাদের জীবন জীবিকা, আমাদের যন্ত্রণা দিয়ে দিতে হচ্ছে, আমাদের জীবন দিয়ে দিতে হচ্ছে, অনেকে মারা গেছে। এটা কোনোভাবেই আমরা পূর্বতন সরকারকে ক্ষমা করব না এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আমরা বরাবর করে এসেছি এবং তার পরিণতিতে হিসেবে মানুষ তো তাদেরকে ক্ষমতা থেকে সরিয়েও দিয়েছে, কিন্তু সে হয়তো চলে গেছে, কিন্তু তার ক্ষতটা আমরা বয়ে বেড়াচ্ছি। সেদিকে আমরা দেখলাম আপনাকে, এবিপি আনন্দেরই দেখলাম আপনাকে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলেন। কুণাল ঘোষ ছিলেন আপনার সামনে, প্রসূনবাবু ছিলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রচণ্ড উত্তেজিত দেখেছিল। মানে কী হয়েছিল ঠিক? মানে দেখুন, আমি ওখানে আমন্ত্রিত ছিলাম একজন চাকরিহারা হিসেবে, চাকরিহারার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রতিনিধি হিসেবে, তাদের যন্ত্রণার কথা, তাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেইগুলো তুলে ধরার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো আমি যখন বলতে যাচ্ছিলাম তখন উনি আমাকে বললেন যে এটা আজকের মোশন নয়। কে বললেন? প্রসূন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। তো আমি ওখানে গিয়েইছি, তার কারণই হচ্ছে আমার সঙ্গে এই পূর্বতন সরকার, ওনার যে দল, যে চুরি দুর্নীতি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার জন্যেই কিন্তু উনি আমাকে বাধা দিচ্ছিলেন
সেইখানেই আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে আপনাদের কথা বলার কোনো অধিকার নেই। আপনারা এতগুলো মানুষকে যন্ত্রণার মধ্যে রেখেছেন, তাদের চাকরিগুলো কেড়ে নিয়েছেন, তাদের পরিবারগুলোকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন। তারা জানে না তাদের কি অবস্থা হবে। আপনারা একটা অসম প্রতিযোগিতার মধ্যে তাদেরকে জোর করে পরীক্ষায় বসিয়েছেন। সেই পরীক্ষাতে অনেকে এত বছর পরে তাদের বয়সজনিত কারণে, মানসিক কারণে, আমি নিজেই কোয়ালিফাই করতে পারিনি। আমি একজন সাধারণ ক্যাটাগরির বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী। তো আমি যে নম্বরটা পেয়েছি তাতে অন্যান্য ক্যাটাগরির থেকে বেশি হলেও, যেহেতু জেনারেল কাট অফ অনেকটা বেশি, আমি 2-3 নম্বরের জন্য আমি সেখানে কাট অফ ক্লিয়ার করতে পারিনি। কিন্তু আমার থেকে অনেক কম পাওয়ারও চাকরি করবে, কিন্তু এই যন্ত্রণা কাকে বলতে যাব? অনেকেই বলবেন যে স্যার আপনি এ করতে পারলেন না। আমরা দীর্ঘদিন রাস্তায় কেটেছে, আমাদের বিরুদ্ধে মার, লাথি কেস সবই তো হয়েছে। আমরা অনশন করেছি, রাত্রেবেলা ফুটপাতে শুয়ে থেকেছি। তো সেই যন্ত্রণার কথা যখন আমরা ওনার সুযোগ পেয়েছিলাম বলবার জন্যে, উনি আমাদের মুখ বন্ধ করে থামাতে চেয়েছিলেন। সেই জন্যই উত্তেজিত হয়ে গেছিলাম যে আপনারা এত অন্যায় করলেন, তারপরে আপনাদের মুখ থেকে কথা বেরোয় কী করে, কোন অধিকারে? আপনারা মুখ বন্ধ করে থাকবেন, আপনাদের লজ্জা লাগা উচিত। তো এই যে এত টিচার, তার মধ্যে দিয়ে ধরুন আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে এসেছিলেন, বিভিন্ন জেলার মানুষ ছিল সেখানে, ড্যামেজটা কীরকম দেখলেন? মানে সোশ্যাল ড্যামেজ বলুন, পারিবারিক ড্যামেজগুলো কীরকম দেখলেন? মানে কি বলবো, মানে আপনি মানে যে এই বিভিন্ন বয়সের শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তাদের পরিবারগুলো তাদের, আমি যেমন আমার পরিবারের কথা বললাম যে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী, একমাত্র আর্নিং মেম্বার। তো এরকম বিভিন্ন পরিবার রয়েছে এবং বেশিরভাগই দেখবেন সেই সব ব্যক্তিরা, সেই সব শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা খুবই সাধারণ বাড়ি থেকে উঠে আসা, শুধু মেধাটুকু সম্বল করে তারা এই জায়গায় পৌঁছেছে, একটা সরকারি চাকরি অর্জন করেছে। হঠাৎ করে এই বয়সে এসে যদি 35, 40, 42, 50 বছর এসে যদি তাদের কাছ থেকে তাদের উপার্জনের সম্বলটা কেড়ে নেওয়া হয়, তারা মানসিকভাবে যেমন ভেঙে পড়েছে। আপনি খুব অকপটেই বলি, অনেক ম্যাডামের তাদের সন্তান হারাতে হয়েছে। সেই সন্তানরা পৃথিবীর মুখ দেখার আগেই তারা হারিয়েছে তাদের সন্তানকে। অনেক স্যার ডিপ্রেশনে মারা গেছে, অনেকের বাবা মা মারা গেছে হার্ট অ্যাটাকে, এই যন্ত্রণা নিতে পারেনি, ছেলেমেয়েরা এই কষ্ট নিতে পারেনি। অনেকে এই অবস্থায়, তাদের এই পাগল অবস্থায় তাদেরকে জোর করে পরীক্ষার মধ্যে বসানো হয়েছে, ওপেন টু অল এক্সামে। এটা ভয়ঙ্কর। মানে কিছু মুখ মনে করছে, স্পেসিফিক মুখ মনে পড়ছে একদম। এবং আমি একদম সুবল সরণ স্যারের কথা আগেই বলবো, কেন ওই ঘটনাটা আমাদেরকে খুব নাড়া দিয়েছিল। উনি এই যন্ত্রণা নিতে পারেননি। পরীক্ষার ঠিক দিন 15 আগে ওনার মাথায় ব্রেন হ্যামারেজ হয়। তো উনি কলকাতার একটি বেসরকারি হসপিটালে, আপনার বাইপাসের ধারে ভর্তি ছিলেন। আমাদের সহকর্মীরা ওনার সঙ্গেও হসপিটালেও ছিলেন, রাত কাটিয়েছেন, বিভিন্ন চেষ্টা করেছেন যাতে ওনাকে বাঁচানো যায়, কিন্তু বেশ কয়েকদিন ভর্তি থাকার পর ওনাকে আমরা বাঁচাতে পারিনি। ওনার সেই মানে দেহ আমরা হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে বের করেছিলাম এবং তখন কলকাতার যে পুলিশ, দলদাস যে পুলিশ, সেই পুলিশে ওই দেহ লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা সবাই দলবেতভাবে সেই দেহকে আটকেছিলাম যে আপনারা লুকিয়ে নিয়ে যাচ্ছেন কেন, আপনারা ভয় পাচ্ছেন। আমরা সেই পুলিশের কাছ থেকে সেই আটকে দিয়ে সেই মৃতদেহ নিয়ে আমরা কিছুটা আমাদের প্রতিবাদ জানিয়েছিলাম। রুবি পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এই অন্যায় আরও কত শুভ সুলেন্দা আমাদেরকে দেখতে হবে, আরও কত প্রশান্ত দাস আমাদেরকে দেখতে হবে, আরও কত উজ্জ্বল দাসের কী হয়েছিল? প্রশান্ত দাস স্যারও, ওনারও বাড়ি মেদিনীপুর, সুবল সরণের বাড়ি পশ্চিম মেদিনীপুর, আর প্রশান্ত দাস স্যারের বাড়ি হচ্ছে যে আপনার পূর্ব মেদিনীপুর, খেজুরিতে সম্ভবত। আরেকজন স্যার ছিলেন সন্তোষ স্যার, উনি হচ্ছে পাঁশকুড়ার, ওখানে বাড়ি ওনার। সবাই আপনি শুনলে অবাক হন। প্রশান্ত দাস স্যার ছিলেন ফিজিক্যাল সায়েন্সের, আমার সাবজেক্টে স্যার। আর সন্তোষ স্যার ছিলেন কেমিস্ট্রির স্যার ছিলেন। সুবল সুরেশ স্যার ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। উজ্জ্বল বিশ্বাস ছিলেন মানে আপনার নন টিচিং স্টাফ। কত বলবো এই ঘটনাগুলো। আরও এই যে সৌমেন স্যার বললাম, উনি ফিজিক্সের ছিলেন, এমএসসি ইন ফিজিক্স বিএড। তাহলে এই ধরনের মানে কোয়ালিফাইড ছেলেমেয়েরা দিনের পর দিন যন্ত্রণা ভোগ করছে এবং তার মধ্যে অনেকে যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেছে এবং তাদের পরিবারগুলো প্রতিনিয়ত আশঙ্কায় ভোগ করছে। এখনও একটা অনৈতিক পরীক্ষা নেওয়া হয়েছে, একটা ওপেন টু অল এক্সামের মাধ্যমে। ভ্যাকেন্সি অনেক সাবজেক্টে ডিক্রিজ করে দেওয়া হয়েছে, কিছু সাবজেক্টে বেড়েওছে।
অনেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তারাও চূড়ান্ত মানসিক খারাপ অবস্থায় রয়েছে যে আমাদের ভবিষ্যৎগুলো কী রয়েছে। আপনি নিজের ক্ষেত্রে কিছু ভেবেছেন? আমি জানি না আমি কী করবো। আমি নিজেও খুব মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছি যে এটা কী হলো। সারা জীবন সততা অনেস্টি নিয়ে বেঁচেছি, খুব দরিদ্র বাড়ি থেকে উঠে এসেছি, অল্প বয়সে বাবা মারা গেছে, মাও অসুস্থ ছিল, স্কুলের স্যারেরা বিভিন্নভাবে বই খাতা বিভিন্নভাবে দিয়ে সাহায্য করেছে, শুভনোধ্যায়ীরা কখনো কখনো কলেজের ফিস দিয়ে দিয়েছে, অনেক স্যাররা টিউশন গিয়েছি তারা টিউশনের পয়সা নেয়নি, সেইভাবে পড়াশোনা করেছি আমরা, অন্যের কাছ থেকে বই ধার নিয়ে পড়েছি। আজকে যদি প্রশাসনিক দুর্নীতির জন্য, রাজ্য সরকারের চুরির জন্য আর বিচার ব্যবস্থার অপদার্থতার জন্য যদি আমাদেরকে চাকরি হারাতে হয়, এই যন্ত্রণার কথা ব্যক্ত করার কোনো ভাষা আমার কাছে নেই। আমি বিশ্বাস করি যে মানে যারা এই কাজগুলো করলেন, যেগুলো যারা এর সঙ্গে জড়িত থাকলেন, যারা এইগুলোকে প্রশ্রয় দিলেন, যারা এই ব্যাপারগুলোর সঙ্গে এর থেকে সুবিধা লোটার চেষ্টা করলেন, আপনাদের দীর্ঘশ্বাস তাদের পোড়াবে। হ্যাঁ, সেটা ঠিকই, দীর্ঘশ্বাস পুড়িয়েছে। আমি যে কথাগুলো বলছিলাম একটু আগে, সেই কথাটা শুধু আমার একার নয়, এটা সমস্ত যোগ্য শিক্ষকের গল্প, সমস্ত যোগ্য শিক্ষকের জীবনের লড়াইয়ের কাহিনী। অনেক আমার থেকে হয়তো আরও অনেক কষ্ট করে, অনেক দারিদ্রতার মধ্য দিয়ে উঠে এসছে, তাদের গল্পগুলো আমার মুখ দিয়ে হয়তো তাদের কথাগুলোই আমি তাদের প্রতিনিধি হিসেবে বলি। তো অবশ্যই আমাদের যন্ত্রণা তো অভিশাপ হয়ে লাগবেই এবং লেগেওছে। সেই দুর্নীতিবাজ, চোর, নিষ্ঠুর রাজ্য সরকার আর ক্ষমতায় নেই। এবং তবে একটা জিনিস, যারা চুরি করলো, যারা দুর্নীতির অংশ হলো, যারা টাকা দিয়ে চাকরি বিক্রি করলো, সেই নেতা মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বে যারা ছিলেন, তাদের শাস্তি আমরা কোথায় দেখতে পাই? তারা তো একটা সময় পরে কিছুদিন হয়তো থাকে জেলে, তারপরে আবার বেরিয়ে চলে আসে, আবার তাদের সেই জীবন তারা লিড করে। এবং সবচেয়ে আমি দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি বলতে চাই, মানে আমাদের নিজের কথা বলতে হবে, আমাদের দেখি যে কিছু মিডিয়া গিয়ে তাদেরকে নিয়ে এখনও আধিক্ষেতাটা, আমি শব্দটাই বলবো, এখনও সেই আধিক্ষেতাটাই করে। এখনও সেই পার্থ চট্টোপাধ্যায়ের মতামত জানতে কিছু মিডিয়া হাজির হয়ে যায়। এটা কাম্য নয়। এটা কাম্য নয়। কি করছেন আপনি? এটা সোশ্যাল একজন ক্রিমিনাল, ঠিক আছে, ক্রিমিনাল, তারা তো ক্রিমিনালই, অন্য কিছু না। তো আপনি এতগুলো মানুষ যন্ত্রণায় হয়েছে, মারা গেল, তার ক্রিমিনাল বলতে হবে, অবশ্যই ক্রিমিনাল। সেই তার বক্তব্য নিতে আপনি, যেহেতু কিছু আপনার চ্যানেলের কিছু টিআরপি তৈরি হবে, সেই জন্য আপনি পাঠিয়ে দিচ্ছেন তার বক্তব্য। কেন শোনাবেন? আর সোশ্যাল পলিউশনগুলো কেন করবেন? তাই না? মিডিয়ার কিছু দায়িত্ব ছিল। আপনি একটা জিনিস শুনলে অবাক হবেন যে এই কয়েক বছরে, এই 10 থেকে যে টেনিওরটা পূর্বতন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, একটা অদ্ভুত রকম পরিস্থিতি। চারদিকে একটা মানে মানুষের মধ্যে বিশ্বাসহীনতা, সরকারি চাকরিতে চুরি, যেখানেই শুনবেন সেইটাই চুরি হয়ে যাচ্ছে, মেধা চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে, বালি চুরি হয়ে যাচ্ছে, গরু চুরি হয়ে যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের ওষুধ চুরি হয়ে যাচ্ছে। অদ্ভুত জিনিস। আপনি বলবেন স্যার সমালোচনা তো করবোই, ওদের তো করতেই হবে। আজকে জীবনের যে জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে, আপনি একটা জিনিস ভাবুন তো, আমরা এখনো বেতন পাচ্ছি আগস্ট পর্যন্ত। যদিও আমার এটা তো, আমি এই চাকরিতে, শিক্ষকতার পেশায় তো আমি তো আগস্ট পর্যন্ত চাকরি করবো বলে আসেনি। আমি তো এসেছিলাম যে আমার রিটায়ারমেন্টটা যে স্কুল, যেখানে যতদিন হবে আমি 60 বছর পর্যন্ত চাকরি করব। কিন্তু নিষ্ঠুর বিচার ব্যবস্থা কী করলো বলুন তো? আজকে নন টিচিং যারা, তাদেরকে 15 মাস বেতন হারা, তাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, তারা চাকরি নেই, তাদের চাকরিটা, আমাদেরও চাকরি নেই, আমাদেরকে তবুও এক্সটেনশানে কিছুদিন করতে দিয়েছে। ওনাদেরকে সঙ্গে আরও অন্যায় করেছে, 15 মাস তারা বেতন নেই তাদের। কি অদ্ভুত তাদের অবস্থান তাদের। আমি অবাক হয়ে যাই, বিচার ব্যবস্থা কি করে এতটা দ্বৈত আচরণ, ডুয়েল ক্যারেক্টার কি করে প্লে করতে পারে? যে একটা দলকে বিরুদ্ধে অভিযোগ নেই, তাদের চাকরি কেড়ে নিল, আরেকটা দলকে বললো যে তোমরা দুর্নীতি করেছো, তোমরা পয়সা দিয়ে চাকরি বিক্রি করেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে শাস্তি ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এটা করলেন, তাহলে নন টিচিং যারা, তারা কি দোষ করলো? তাদের ক্ষেত্রেও তো এই রায়টা বহাল রাখা উচিত ছিল। আবার আপনি বলবেন যে স্যার আপনাদের চাকরিটা গেল কেন? আমরা তো বারবার বললেন যে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাই না? এখানেও একটা দ্বৈততা আছে, এখানেও একটা ডুয়েল নেচার রয়েছে জুডিশিয়ারি সিস্টেমের। ওনারা কী করছেন, যে যারা অযোগ্য, আমাদের সবার ওএমআর বের করেছে, যারা চাকরি করতাম আগে
সবার ওএমআর বের তার করে আগে দিই। একটা বলে দিই, ওএমআরটা নিয়ে একটুখানি বলে দিয়ে, মানে উনি ওএমআর নিয়ে আমাদের অনেক আলোচনা করব, যে ওএমআরটা আপনি বলতে পারেন, আমিও বলতে পারি, যে মানে ওএমআরটার অ্যাকচুয়ালি হয় অপটিক্যাল মার্ক রেকগনিশন, যেটা হচ্ছে অনেক প্রার্থী থাকে, তো অনেক চাকরি প্রার্থী থাকে, তাদের মার্কগুলো ওরকমভাবে খাতা দেখা সম্ভব হয় না, ম্যানুয়ালি সম্ভব হয় না, তখন কি হয়, এটা স্ক্যানিং করা হয়, এবং যেহেতু ওগুলো MCQ কোশ্চেন থাকে, ওখানে গোল মার্ক গোল মার্কগুলো থাকে, সেইগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি সেটা এভালুয়েট করা হয় যে কে কত মার্কস পেয়েছে সেটা করা হয়। হ্যাঁ। ফলে ওই ওএমআর অনেক সময় আপনারা এতদিন ধরে শুনে এসছেন ওএমআর শব্দটা, যারা ডেফিনেটলি এই সাবজেক্ট নিয়ে জানেন তারা নিশ্চয়ই পুরোটাই জানেন, আমাকে নতুন করে বলে দেওয়ার কিছু নেই, কিন্তু যারা জানেন না, হ্যাঁ, তাদের, আমার এই প্রথমবার শুনেছিলাম ওএমআরটা কি, আমার মনে হয়েছিল, আমি তখন গিয়ে সার্চ করেছিলাম হোয়াট ইজ ওএমআর অ্যাকচুয়ালি, এরকম অনেক মানুষের হয়তো জানা আছে। এবার আপনি বলুন। সরি। তো এই ওএমআর নিয়ে দেখুন, যেটা বিভিন্ন ধরনের হাইকোর্ট বলছে যে 17 রকমের দুর্নীতি হচ্ছে, যে কারণগুলোর জন্য, যদিও সেই তার কোনো একটাও আমাদের উপরে অ্যাপ্লিকেবল নয়, তার 17 রকমের, যে উনি 17 বলুন, 18 বলুন, 20 বলুন, যাই বলুন, তার একটাও আমরা যেসব প্রায় 19,000 সেই সংখ্যার উপরে অ্যাপ্লিকেবল নয়। অ্যাপ্লিকেবল কাদের উপরে হয়েছে? 5,400 যে সংখ্যক দুর্নীতি করে চাকরি প্রাপক যারা, সেই সংখ্যক টিচার এবং নন টিচিং যে সংখ্যাটা, সেই মোট সংখ্যাটার উপর অ্যাপ্লিকেবল হয়েছে। এবার আপনি বলবেন স্যার, এটা তো আইডেন্টিফাই হয়ে গিয়েছিল যে কে যোগ্য, কে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের তো লিস্ট হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সিবিআই এবং এসএসসি দিয়েও ছিল বারবার, টাইম টু টাইম। তাহলে আপনাদের চাকরি গেল কেন? আমরাও এর উত্তর জানি না। তবে আমরা যেটা মনে হচ্ছে, যেটা বারবার ওনাদের জাজমেন্টে উঠে এসছে, যে আমাদের ওএমআরকে মান্যতা দিচ্ছেন না। এবার কেন দিচ্ছেন না? এখানেও এখানে ডুয়েল নেচার রয়েছে, যে আপনারা জানেন, তাহলে যাদেরকে ক্যান্সেল করলেন তাদের ওএমআর দিয়েই তো ক্যান্সেল করলেন। এইখানেই তো আমরা অবাক হয়ে যাচ্ছি, যে একজনকে শাস্তি দিচ্ছেন, এখানে তাদেরকে বলছেন আপনাদের চাকরি থাকবে না, আপনাদেরকে 12% সুদসহ ইন্টারেস্ট দিতে হবে, আপনাদের পরীক্ষায় বসতে দেবো না। কিসের ভিত্তিতে বলছেন? ওএমআর দিয়ে ওই ওএমআর দিয়ে বলছেন যে ওএমআরে আপনি 10 পেয়েছেন, কিন্তু সার্ভারে আপনাকে 50 দেখানো হয়েছে বা 40 দেখানো হয়েছে, নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো? দ্যাট ইজ ওএমআর ম্যানিপুলেশন। মানে এটাকেই বলছে অ্যাকচুয়ালি মার্ক ম্যানিপুলেশন। মার্কসটা ম্যানিপুলেট হয়ে গেছে, নম্বরটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের ক্ষেত্রে ঘটনা যেটা কি, আমরা ওএমআরে যে মার্কস পেয়েছি, এভলিউট করে যে মার্কসটা এসছে, ধরুন কেউ 45 পেয়েছে, তার সার্ভারেও কিন্তু 45ই আছে, কম্পিউটারের সার্ভারে সেখানেও 45ই আছে, তাহলে মিসম্যাচ নেই, তাহলে জেনুইন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইখানেও আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এই যে একটা আমি কিছু কাগজপত্র নিয়ে বসছি, এখানে একটা দেখুন, এখানে আপনি দেখলেও বুঝতে পারবেন যে এখানে সিবিআই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সাবমিট করেছে যে এই ওএমআরগুলো অরিজিনাল এবং জেনুইন, এগুলো কোনো ট্যাম্পারিং হয়নি। তারপরেও অযোগ্যদের জন্য ওএমআরকে মান্যতা দিল, তাদের চাকরি কেড়ে নিল, 12% সুদসহ টাকা ফেরতের কথা বলল, পরীক্ষায় বসতে না দেওয়ার বিধান দিল। কিন্তু যারা যোগ্য, যারা আনটেন্টেড, যারা নিজের যোগ্যতায়, এখানে পরিষ্কার লেখা আছে, আমি আর পড়বার চেষ্টা করছি, যে ডিউরিং ইনভেস্টিগেশন অফ দিস কেস 3 হার্ড ডিস্ক ওয়ার রিকভার্ড ফ্রম দ্য রেসিডেন্স অফ পঙ্কজ বানসাল, এক্স এমপ্লয়ি অফ দ্য MS NCPL, মানে যে কোম্পানিটা বেসিক্যালি ওএমআরটাকে স্ক্যান করেছিল। ওএমআরটার অ্যাকচুয়ালি ওই মিরর ইমেজটাই ছিল বেসিক্যালি, তাই তো? ওদের কাছে ছিল, কিন্তু এসএসসির কাছে ছিল না। এসএসসির কাছে ছিল না, কোম্পানিটার কাছে ছিল, কোম্পানির বাড়ি থেকে, পঙ্কজ বানসালের গাজিয়াবাদের অফিস থেকে পাওয়া গিয়েছিল, বাড়ি রেসিডেন্স থেকে পাওয়া গিয়েছিল। এক্স এমপ্লয়ি অফ MS NCPL containing the image of scanned OMR sheets of the candidates pertaining to assistant teacher for classes 11-12 inter alia, as well as Excel file containing of original genuine OMR score of 142423 candidates of assistant teacher 11-12. Investigation has revealed that as per তারপরে এরকমই আছে। তো এটা পরিষ্কারই লেখা আছে যে সিবিআই এর তরফ থেকে অন্তত বলা হয়েছিল যে সিবিআই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তাদের লয়ারের মাধ্যমে এবং এই চার্জশিটগুলো ফাইল করেও তারা বলে দিয়েছে। একটা ফ্যালাসি কিন্তু, মানে একদম আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আপনি জানবেন, আমি যেহেতু ফিজিক্সের ছাত্র বা শিক্ষক যাই বলুন, ফিজিক্স সারা জীবনই তো আমরা শিখি, সেই অর্থাৎ ছাত্র, ওই সাবজেক্টটার আমরা ছাত্র এবং পেশাগত হিসাবে আমি শিক্ষক। তো আলোর দুরকম ধর্ম আছে, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, ডুয়েল নেচার অফ লাইট অর ডুয়েল নেচার অফ পার্টিকেল, মানে ডুয়েল নেচার অফ ম্যাটার। একটা পার্টিকেল মানে কণা ধর্ম, আর একটা ওয়েভ নেচার তরঙ্গ ধর্ম। আমার মাঝে মাঝে মনে হয় তাহলে বোধহয় ওএমআরেরও দুরকম ধর্ম আছে, একটা যোগ্যদের জন্য একরকম ওএমআর, আর অযোগ্যদের জন্য একরকম ওএমআর।
অযোগ্যদের জন্য ওএমআরটা জেনুইন, তার বেশি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর যোগ্যদের বেলা ওএমআরটাকেই সাসপিসিয়াস বলে সন্দেহ প্রকাশ করে তাদের চাকরিটা কেড়ে নেওয়া ব্যাপারটা এত জটিল ছিল না যতটা জটিল করে করা হলো। এক্স্যাক্টলি, এটা ওনারা যদি মেনেই নেন, মানা না মানার মানছি, আমার না মানছিও না, ভাবতে দেখুন। তো আপনারা এটাকে চ্যালেঞ্জ করেননি? শুনবে কে? শুনছে কোথায়? অনেকবার বলা হয়েছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনার কি মনে হয় কেন এটা হতে পারে? এটা যখন ডেফিনেটলি এই যে একটা মানুষ তো একজন জাজ, সুপ্রিম কোর্টের জাজ, তিনি তো একদম বিচার বুদ্ধিহীন তা তো নন, নিশ্চয়ই জেনেই করছেন সবটা। হ্যাঁ, আপনার কি মনে হয় এটা উনি যেটা করছেন, এবং উনি যেটা করছেন সেটা বলছি, আর যেটা উনি করেছেন সেটা আমি মানতে পারবো না, এটাও আমি বলছি। উনি যেটা করেছেন, যে উনি বলছেন যে এটা তো এসএসসির কাছ থেকে পাওয়া যায়নি, এটা যে কোম্পানি স্ক্যান করেছিল সেই কোম্পানির মালিকের বাড়ি থেকে পাওয়া গেছে, সেই জন্য আমরা এর অথেন্টিসিটি নিয়ে সংশয় প্রকাশ করছি। কিন্তু সেখানে সিবিআই পঙ্কজ বানসালের কাছ থেকে 65B, যেটা কোনো ডাটার অথেন্টিসিটি নিয়ে একটা সার্টিফিকেট বলতে পারেন, সেটা দিয়েছিল, এবং সিবিআইয়ের যে লয়ার, তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে চার্জশিট এবং ভার্বাল আর্গুমেন্টের মধ্যেও বিভিন্ন সময় ওএমআরের অথেন্টিসিটি নিয়ে জোরালো সওয়ালও করেছেন, কিন্তু ওনারা সেটাকে মানতে চাননি। কিন্তু আমার একটা প্রশ্ন, যখন প্রথম কেসটা উঠে 2024 সালে, তখন আমাদের মানে 22 এপ্রিলের পরে হাইকোর্টে যখন আমরা কেসটা ফাইল করি, বোধহয় সম্ভবত মে মাসের 7ই মে, প্রবাবলি, আপনার ডেটটা আমার এক্স্যাক্ট মনে নেই, 7 তারিখ হতে ছিল, ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, তখন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন। তো উনি পুরো ব্যাপারটা দেখার পর প্রথম দিনই স্টে দিয়েছিলেন, তারপর বলেছিলেন যে এন্টারিম অর্ডারে উনি লিখেছিলেন যে ইট উইল বি আনজাস্ট টু সেট অ্যাসাইড দ্য হোল প্যানেল ইফ সেগ্রিগেশন ইজ পসিবল, ইটস এ লার্জ নাম্বার। বুঝতে পারলেন যে এত সংখ্যক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা রয়েছে, যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড করে দেওয়া, খারিজ করে দেওয়া, প্যানেলটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়াটা উচিত হবে না, অন্যায় হবে। তো আমরা তখন প্রথম থেকে ভেবেছিলাম এটাই হয়তো তাহলে ভারতীয় ন্যায় ব্যবস্থার সঠিক দিশা, যে এখান থেকে হয়তো বিচার পাবো আমরা, হাইকোর্টের যে জাজমেন্ট আসছে তারপর সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচারটা পাবো। কিন্তু উনি দিনের পর দিন কী করলেন, কেসটাকে ডিলে করে গেলেন, শুনলেন না, দিয়ে তারপরে সঞ্জয় খান্না, সঞ্জয় কুমারের বেঞ্চে, মানে নতুন তারপরে যিনি বিচারপতি হলেন, ওনারা শুনলেন, ওনারা খুব কম সময়েই খুব একটা গা ঝাড়া ভাব দিয়ে একটা জাজমেন্ট দিল বলে মনে করবো। ওনারা প্রথম লাইনটাই লিখছেন, যে জাজমেন্ট কপিটা আমার কাছে রয়েছে, সেখানে যে ওনারা লিখছেনই, আমি কাগজপত্র নিয়ে এসেছি, ওনারা জাজমেন্টের ওনাদের অবজারভেশনে লিখছেন এখানে। তো সেখানে প্রথমেই ওনারা বলছেন কি, যে আমাদের কাছে প্রথমেই সময়ের অভাব। আপনি বলুন তো, এতগুলো মানুষ জীবন জীবিকা হারাবে, সেখানে সময়ের অভাব কী করে হতে পারে? আমাদেরকে নট ফাউন্ড টু বি টেন্টেড বললেন, তারপরে বললেন, তারপরে যখন এসএলপি ফাইল হলো সেখানে বললেন আনটেন্টেড ক্যান্ডিডেটস, তারপরে বললেন আনটেন্টেড টিচার। তাহলে কি ডারউইনের কি বিবর্তনবাদ চলছে নাকি? আস্তে আস্তে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড থেকে অচিহ্নিত, মানে কলঙ্কিত থেকে আস্তে 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 আনটেন্টেড, নিষ্কলঙ্কিতে উত্তরণ হলো। এটা কি কোনো জাজমেন্ট হতে পারে? আমি একটা ওয়াইল্ড গেস বা একটা অনুমানের ভিত্তিতে আমি এতগুলো মানুষের জীবন জীবিকা কেড়ে নিতে পারি? এটা হয়? বিচার ব্যবস্থা আমাদের চূড়ান্তভাবে হতাশ করেছে। রাজ্য সরকার চুরি করেছে, তার তো তীব্র সমালোচনা আমরা করেছি, আন্দোলন করেছি, কিন্তু বিচার ব্যবস্থা আমাদের ন্যায় দিতে পারেনি। বিচার ব্যবস্থার রায় থেকে আমরা চূড়ান্ত হতাশ। এখন কি অবস্থা রয়েছে কেসটা? এখন তো জোর করে পরীক্ষা আমাদেরকে বসিয়েছে। পরীক্ষা যখন দিতে যাচ্ছিলেন আপনার মনে কি চলছিল? খুব কষ্ট লাগছিল। আমি যখন ওই বারবার মনে হচ্ছিল যে কোনো মেয়ে প্রশ্ন করেছিল। হ্যাঁ, মেয়ে আমাকে প্রশ্ন করেছিল, বাবা তুমি আমার পড়তে বসছো কেন? তুমি তো আমায় পড়াও, আর তুমি আবার পড়ছো এই সময়, দেখছি সারাদিন যতটুকু টাইম পেয়েছিলাম সারাদিনই পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সাবজেক্টগুলো এমনই, এত অল্প সময় 1-1.5 মাসের মধ্যে হয় না। গ্র্যাজুয়েশন লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বিশেষ করে অনেক দিন কেমিস্ট্রিতে তো সেই কলেজে পড়া, তারপর তো আমার ফিজিক্সটা নিয়েই চর্চা। তো সেক্ষেত্রে নিজে পড়ানো আর নিজে পড়ে সেটা কম্পিটিটিভ এক্সামে বসা এবং সেখানে একটি নির্দিষ্ট সংখ্যক সিটের মধ্যে সিটের জন্য কম্পিট করা এবং তারপরে
এটা সবাই জানেন একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আমি তো বললাম। মাইন্ডসেটও তো একই থাকে না, থাকে না, একদম চূড়ান্ত। 25-26 বছর একজন মানুষ তার জীবনের ইনসিকিউরিটি থাকে, কিছু একটা পাওয়ার চেষ্টা থাকে, স্বপ্ন থাকে, আর যখন 40 বছর বয়সে গিয়ে তখন তার অনেক রেসপন্সিবিলিটি, তখন রেসপন্সিবিলিটি হয়ে গেছে, ফুলফিলমেন্ট অনেকটা হয়ে এসেছে। বাড়ির লোন, বাড়ির ইএমআই, বাবা মার চিকিৎসা, কেউ বিয়ে করেছে সদ্য, কারো বাড়িতে বাচ্চা রয়েছে, এগুলো সম্ভব? আপনি বলুন তো, এই রায়টা আমাদের জন্য কি উপযুক্ত হয়েছে? আমরা দেখুন, আমরা যখন মাধ্যমিক দিয়েছি, আমরা আমাদের সময় ভালো স্টুডেন্ট ছিলাম। আমি একা নয়, আমার মতো প্রচুর ভালো স্টুডেন্ট বেশিরভাগই, কিন্তু তারা এখন ভালো টিচার হয়েছে, কিন্তু তারা এখন আর ভালো স্টুডেন্ট নেই। তারা নিজের সময়ে এক একটা সাবজেক্টে 95, 98, 90, 92 করে পেয়েছে। এখন আমাদের ছাত্রছাত্রীরা পায়, কিন্তু আমাদেরকে যদি আবার পরীক্ষা দিতে বলা হয়, আমরা এখন আর ওই স্কোর করতে পারবো না। কিন্তু আমাদেরকে এখন একটা টপিক দিয়ে দিলে আমরা সেই জিনিসটাকে খুব সুন্দর করে বাচ্চাদের তৈরি করে দিই, তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই, তাদেরকে তাদের মেয়েকে কি বলেছিলেন তখন যখন মেয়ে প্রশ্নগুলো করছিল? তখন আমি বলেছিলাম, বাবা আমার চাকরিটা মনে হয়, মানে এখনো ছোট, তবু প্রশ্ন করেছে, বাবা তুমি পড়তে বসছো। আবার আগে নিয়মিত স্কুলেও আমরা যেতাম, কিন্তু অনেক সময় মানসিক যন্ত্রণা আন্দোলন করতে গিয়ে যখন দেখছে যে বাবা তুমি কি করছো, তোমার চাকরি কি নেই, এরকম প্রশ্ন করেছে, অস্বস্তি হয়েছে, এদের উত্তরগুলো দিতে আমরা পারিনি, এরকম খুব খারাপ লেগেছে। আমি একা নয়, আমার অনেক সহকর্মীদেরকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যেটা খুবই অস্বস্তিকর। ঠিক কথা। কারণ স্পেসিফিক্যালি ধরুন অন্যান্য টিচাররা যখন এই সমস্যার মধ্যে তো অনেকেই পড়েছেন, মানে এই সমস্যার মধ্যে পড়েছেন যখন, তখন এমনও শুনেছি অনেকে হয়তো আত্মহত্যা প্রবণও হয়ে গেছেন। হ্যাঁ, আমি কি বলছি আপনাকে, অনেকে ডিপ্রেশনে রয়েছে, অনেকে প্রতিনিয়ত সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। আমি নিজেই খাচ্ছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি নিজেই খাচ্ছি, নিজেকে স্থির রাখতে পারছি না। প্রথমত দুটো জিনিস। প্রথমত, বিনা দোষে আমার জীবন জীবিকা, শিক্ষকতার যে পেশাটা আমার কাছে ছিল সেটা কেড়ে নেওয়া হলো। জোর করে পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষার আগে কেঁদেছি, মানে প্রতিনিয়ত কাঁদতাম, পড়তে বসলেই আমার চোখ দিয়ে জল চলে আসতো এখান দিয়ে, যে ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম এই অন্যায়টা করতে পারলো। কোনোদিন কাউকে ঠকায়নি, কোনো অসৎ উপায় অবলম্বন করিনি, অন্যের কাছ থেকে বই চেয়ে নিয়ে পড়েছি। আমি একার কথা বলছি না, আমি আমার কথাটার মাধ্যমে হাজার হাজার শিক্ষকের কথা, হাজার হাজার বেকারদের যারা শিক্ষকতার পেশায় বা অন্যান্য চাকরিতে আসার করা লড়াইয়ের কথা, তাদের আমি আমারটা বলছি, মানে আমারটা নয়, আমি তাদের প্রতিনিধি হিসেবেই বলছি। আমাকে আজকে এই শোতে আমন্ত্রণ জানিয়েছেন আজ গেস্ট হিসেবে, আমি শুধু আমার কথা বলছি না, আমার মাধ্যমে আমি তাদের প্রতিনিধি হিসেবে সেই কথা, কেন যন্ত্রণাগুলোর কোথাও এক সূত্রেই বাধা রয়েছে। তো কেঁদেছি প্রচুর, মানে পাতা ভিজে গেছে, যে সত্যি অন্যায়টা মেনে নিতে পারিনি, অন্যায়টা মানতে পারিনি বলে তাও চেষ্টা করেছিলাম, তাও যে দেখি পরীক্ষা দেওয়া ছাড়া যখন উপায় তো নেই, চেষ্টা করেছি। পরীক্ষার দিন যেদিন গেলাম সেদিনও বলি এটা কি হচ্ছে, এটা অন্যায়। পরীক্ষা আমি হাজারও দিতেই পারি, কিন্তু অন্যের অপরাধে, অন্যের দোষে আমার চাকরিটা কেড়ে নিয়ে আমাকে জোর করে অনিশ্চয়তার মধ্যে বলবে তোমার আর 2 মাস চাকরি আছে, তুমি যাও পরীক্ষা দিয়ে নিজের চাকরি বাঁচাও, নিজের পরিবার বাঁচাও, নিজের বাড়ির ফ্ল্যাটের ইএমআই বাঁচাও। এই পরিস্থিতিতে তো পড়ার কথা নয় আমাদের। পরীক্ষা দিতে যাওয়ার সময়ও, পরীক্ষার হলের মধ্যেও এই টেনশন কাজ করেছে আমাদের মধ্যে। এবার সবাই সমানভাবে সেটা টেনশনটাকে ওভারকাম করতে পারেনি, অনেকে পেরেছেন, কিন্তু অনেকেই, আপনি বললে অবাক হন, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমার পরিচিত বেশ কিছু খুব ভালো ভালো ছেলেমেয়ে যারা অন্যান্য চাকরি করতো, একাধিক চাকরি পেয়েছিল, সেসব চাকরি ছেড়ে দিয়ে শিক্ষকতা এসছে, এবং অনেকে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, পিএইচডি করেছে, খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছে, আরও যাদবপুর থেকে করেছে। এরকম অনেক পরিচিত স্যার ম্যাডামরা রয়েছেন যারা এই আমাদের এই প্যানেলে ছিলেন। তারা অনেকে এই দ্বিতীয় পরীক্ষাতে ডাক পেয়েছেন, অনেকে পাননি। এবার বলুন তো, আমি সহ সেই ডাক না পাওয়া স্যারেদের, ম্যাডামদের কি অবস্থাটা হবে, তারা কোন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যখন মানে এই যে ধরুন পারলেন না, বা যখন প্রথমবার যখন এই বিতর্কটা তৈরি হলো, যে স্ক্যামটা এলো আর কি সবার সামনে, তখন ছাত্রদের রিয়াকশন কেমন ছিল, ছাত্রছাত্রীদের? এটা খুব অনেক, আমি খুব কষ্ট পেয়েছি। দেখুন, মানে খুব খারাপ লেগেছে যে কোন মুখে ওদের সামনে গিয়ে দাঁড়াবো, কেননা এটা বহুল প্রচলিত হয়ে গেছে
সমস্ত সংবাদ মাধ্যম সমাজ মানে সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় তো দেখিয়েছে, এবং আপনারা হয়তো আমাকে সামনে থেকেও অনেক জায়গায় দেখেছেন, আন্দোলনে দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, টিভি চ্যানেলগুলোতে দেখেছেন এর বিরুদ্ধে সরব হতে। ফলে আমাকে আরও পরিচিত হয়ে গেছে, বা যারা জেনেও গেছে যে স্যারেদের ওপর আর চাকরি নেই। খুব কষ্ট হয়েছে, লজ্জা লেগেছে যে কি মুখে ওদের কাছে দাঁড়াবো। এবং অনেক স্যারকে প্রশ্ন করতে হয়েছে, স্যার আপনি স্যার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, স্যার আপনি টাকা দিয়ে চাকরি পাননি তো? আপনি দুর্নীতি করে চাকরি পাননি তো? একটা মানুষ সারা জীবনের পরিশ্রম করে পড়াশুনো করে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পর তার ছাত্রছাত্রীরা যদি তাদেরকে এই প্রশ্ন করে যে স্যার আপনি টাকা দিয়ে চাকরি পাননি তো? আমাকে সেই শিক্ষক ফোন করেছিলেন একজন, মানে যে এই ধরনের প্রশ্ন আমাকেও সম্মুখীন হতে হয়েছে, কিন্তু যার কথা বলছি সে আমাকে ফোন করে বলছে, স্যার আমার ওই দিন মনে হচ্ছিল বাড়ি এসে সুসাইড করে নিই। এই লজ্জা, এই লজ্জাটা আমার পাওনা ছিল না। সমাজে সর্বত্র বলছে, শেষে কিনা নিজের ছাত্ররাও এসে বলবে, কেউ কেউ বলছে, সবাই একইভাবে বলছে না, বুঝে বলছে কি না বুঝে বলছে, কিন্তু বলছে তো এই অপমান তো আমাদের পাওয়ার কথা ছিল না। এবং একটা জিনিস আপনি ঘুরে ফিরে সেই বিচার ব্যবস্থার কথা বলবো, যে সুপ্রিম কোর্ট কিন্তু একাধিকবার বিভিন্ন জাজমেন্টে বলেছে যে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য কোনো ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী বা চাকরিজীবীর চাকরি যেতে পারে না। বিভিন্ন জাজমেন্টে রয়েছে। এই কালকেই একটা জাজমেন্ট বেরিয়েছে যে কোনো সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো চাকরিজীবীর চাকরি কোনো খুব কঠিন বা খুব মানে গুরুতর অপরাধ না হলে চাকরি যাওয়া কেড়ে নেওয়া উচিত নয়। এবং এটাও রয়েছে যে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য কোনো ক্যান্ডিডেট বা কোনো চাকরি প্রার্থীর চাকরি কেড়ে নেওয়া উচিত নয়। তাহলে আমাদের প্রশ্ন, যেটা বিচার ব্যবস্থার কাছে পুরো একদম ডাইরেক্ট করতে চাই, আমাদের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল? সিবিআই কি আমাদের নামে কোনো অভিযোগ নিয়ে এসছে? বাগবামটি কোনো অভিযোগ নিয়ে এসছে? নিয়ে আসেনি তো। আমরা কোনো দুর্নীতির অংশ হয়নি তো। দুর্নীতিটা করেছে কে? স্কুল সার্ভিস কমিশন। দুর্নীতিটা করেছে কে? মধ্যশিক্ষা পর্ষদ। সেটা তার মাথায় কে ছিল? রাজ্য সরকার। আমাদের চাকরি গেল কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? আপনাকে দিতে হবে না? আমাদের ক্ষেত্রে কি মানবিক আইন কানুনগুলো লাগু হবে না? আপনি তো উত্তর পাননি, আপনারা লাথি পেয়েছেন পুলিশের। হ্যাঁ, আমাকেই তো কসবা ডিআই অফিস অভিযানের সময় কলকাতা পুলিশের লাথি খেতে হয়েছে। ওই যে ছবিটা আমরা দেখি, ওটা আমারই ছবি ওটা। এবং ওটা শুধু আমি নয়, অ্যাকচুয়ালি বাংলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর লাথি, পুরো শিক্ষা ব্যবস্থার উপরে লাথি, এবং পশ্চিমবাংলার যে সকল শিক্ষিত বেকার যারা চাকরি চাইছে নিজের মেধার জোরে, তাদের সবারও লাথি দেওয়া। কেন? এই সময় কোনো নিয়োগ হয়নি। আর নতুন যে কটা নিয়োগ হয়েছে সবগুলোতে দুর্নীতি হয়েছে, সবগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে এসছে। বলুন তো, একটা সরকার এইভাবে চলতে পারে? এমন কোনো নিয়োগ নেই, যেটুকু করেছে, যে কয়েকটা নিয়োগ করেছে সবকটা হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে। আপার প্রাইমারি প্যানেলটা আবার প্যানেল ক্যান্সেল হয়ে তখন ওদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, তার আগেই দুর্নীতি ধরা পড়েছে, ওদের প্যানেলটা আবার রিসাফলিং হলো, আবার নতুন করে প্যানেল তৈরি হলো। আর আমাদেরটাতে কী হলো, আমরা চাকরি করছিলাম, একটা নির্দিষ্ট সময় পরে কেস ফাইল হলো, তারপরে সেই যেটা কেসটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে এতদিন পরে 7 বছর পরে আমাদেরকে চাকরি হারাতে হলো। দিনের পর দিন দেখেছি গান্ধী মূর্তির সামনে বসে আছে, বা রানী রাসমণির মূর্তির সামনে প্রাথমিক টিচাররা বসে আছে। আমার মানে কারোর একটু মনেও হয়নি যে এদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, কিছু মুষ্টিমেয় মানুষ ছাড়া। কি বলবো, আমি যখন মানে শিক্ষক হিসেবে স্কুলে জয়েন করি, আমাদের প্যানেলেরই অনেক শিক্ষক তখন যারা ওয়েটিং ছিল, যাদের কেসের ভিত্তিতে আজকে এই অবস্থা হয়েছে, তখন ওরা আন্দোলন করছিল। আমি ওদের কাছে গিয়েছিলাম, ওদের সঙ্গে আমার সমর্থন জানানোর জন্যে, যে তোমরা আমাদেরই প্যানেলের অংশ, দুর্নীতি যে তখনও কেস চলছে, তো দুর্নীতি না হলে তোমরাও চাকরি পেতে, আবার আরেকটু বেশি দুর্নীতি হলে হয়তো আমিও চাকরি পেতাম না, তোমাদের সঙ্গেই হয়তো আমাকে বসতে হতো। সেই জন্য আমি তাদের সঙ্গে আমার সহযোগিতা, আমার সমর্থনটা জানিয়ে এসেছিলাম, কিন্তু আমরাও বাঁচলাম না। আর
বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা বঞ্চিত হয় তারা কোথায় প্রতিবাদ জানাবে, কার কাছে জানাবে, কে শুনবে তাদের কথা? আগের সরকার বলতো মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার, কিন্তু সেই মানবিক চরিত্র তো সরকারের কোনোদিন ফুটে ওঠেনি। সবসময় একে অযোগ্যকে যোগ্য করার চেষ্টা করেছে, আর যোগ্যকে বঞ্চিত করে তাদের চাকরিগুলো কেড়ে নিয়েছে। এই রকম প্রসেসই হয়েছে। ফলে মানুষকে তার অধিকারের জন্য বিভিন্ন সময় গান্ধী মূর্তি, রানী রাসমণি, সেই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূলত ওদের হয়ে কেসটা করেছিলেন, যারা আর কি চাকরিটা পাননি আর কি। হ্যাঁ, তো পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ইউজ করা বা আপনারা কি সেটা কি করেছিলেন? বা দেখুন, বিকাশবাবুকে অ্যাজ এ লয়ার আমরা বরাবরই শ্রদ্ধা করতাম, এবং যে উনি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা লড়েছেন সেটা আমরা প্রথম দিকে আমরা সমর্থনও জানিয়েছি। কিন্তু ওনার রাজনৈতিক অভিসন্ধির কারণে কি হয়েছে, পরবর্তীতে উনি যাদের হয়ে কেসটা লড়ছিলেন, যাদের জনকে ন্যায় পাইয়ে দেওয়ার ব্যবস্থা জন্য উনি আইনজীবী হিসেবে হাইকোর্টে সওয়াল করেছিলেন বা পরবর্তী সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, উনি তাদেরকেও ন্যায় বিচার দিতে পারেননি। উনি পুরো প্যানেলটাকে ক্যান্সেল করার দিকে নিয়ে গেছেন, সবাইকে অযোগ্য বলেছেন, অল আর ফ্রড বলেছেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, বাগ কমিটি আমাদেরকে কোনো দুর্নীতির অংশ দেখাতে পারেনি, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি। তুমি একজন লয়ার হিসেবে, আইনের ব্যবসাদার হিসেবে সবাইকে অল আর ফ্রড বলো কী করে? আমরা খুব অপমানিত হয়েছিলাম সেটাতে, খুব অপমানিত, কষ্ট পেয়েছিলাম যে একজন আইনজীবী, উনি একজন শিক্ষিত মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, ঠিক আছে, কিন্তু উনি তো যারা দোষী তাদেরকে শাস্তি চাইতে পারতেন। উনি সবাইকে দোষী বলে দিয়ে, অল আর ফ্রড বলে দিয়ে সবার চাকরিটা ক্যান্সেল করে দিলেন, সবার প্যানেলটা ক্যান্সেল করে দেওয়ার উদ্যোগ নিলেন এবং ক্যান্সেল করেই ছাড়লেন শেষে। উনি ভাবলেন না একবার, ওনার পার্টি, যে পার্টিতে উনি বিলং করেন, তারা বলে সর্বহারার পার্টি। আক্ষরিক অর্থে সর্বহারা নয়, ওনাদের সব কিছু হারিয়ে যাওয়া পার্টি। ওনারা নিজেরাও হারিয়েছেন, আর যারা যোগ্য ছিল, যারা নিজের মেধার জোরে চাকরিটা পেয়েছিল, তাদেরও সর্বস্ব কেড়ে নেওয়ার, তাদের জীবনগুলোকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এর জন্য আমরা ওনাকে কোনোদিনই ক্ষমা করব না, কোনোদিনই ক্ষমা করব না। ওনার উচিত ছিল যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা, তাদের দোষ মানে তার শাস্তি দাবি করা, এবং যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের চাকরিটাকে বজায় রাখা, এবং যে শূন্যস্থানটা পূরণ হতো সেখানে ওয়েটিংয়ের যে প্রার্থীরা ছিল তাদেরকে চাকরির ব্যবস্থাটা করে দেওয়াটাই ওনার একজন আইনজীবী হিসেবে সঠিক কাজ হতো, এবং একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে সেটাই আমরা আশা করেছিলাম, কিন্তু উনি সেটা করেননি। সেই জন্যে আমরা ওনার প্রতি আমাদের ধিক্কার জানাই, ওনার চিন্তা, ওনার এই পদক্ষেপের জন্য। উনি যেটা আমাদের সঙ্গে করেছেন আমরা কখনোই মেনে নিতে পারি না এটা। নতুন সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করছেন এই বিষয়টা? দেখুন, আমরা আগের যে সরকার ছিল আমরা সবসময় তার বিরোধিতা করে গেছি, এবং আমরা সমাধানও করার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময়, কিন্তু ওনারা উদ্যোগ নেননি। আগের সরকারের কথা তো এত পাপ তো সহ্য হয় না, মানুষের রায় ওনারা আর ক্ষমতায় নেই। মানুষ একটা নতুন সরকারকে নিয়ে এসছেন, তো আমরা চাই যে, বা বিভিন্ন সময় উদ্যোগও নিয়েছি, বিভিন্ন জনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বিভিন্ন জনকে আমাদের যন্ত্রণা, আমাদের যে অনিশ্চিত ভবিষ্যতের কষ্টের কথাটা জানানোর বিভিন্নভাবে, যাতে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের এই বয়সে এসে যে চাকরিহারা হতে হচ্ছে, আমাদের পরিবারগুলো কষ্টের মধ্যে রয়েছে, অনেকে মারা যাচ্ছে, নতুন সরকার উদ্যোগ নিক, একটা ব্যবস্থা করুক, তাদের পাশে এসে দাঁড়াক। কথা হয়েছে কারোর সঙ্গে? এখনও পর্যন্ত খুব মানে সেই লেভেলের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী স্তরে কারোর সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তবে অন্যান্য প্রতিনিধি এর মাধ্যমে, বিভিন্ন শিক্ষক সংগঠনের মাধ্যমে ওনারা কথা বলেছেন, আমাদের বার্তাগুলো ওনারা পৌঁছেছেন, কিন্তু আমরা সরাসরি পৌঁছতে পারিনি। তবে আমাদের কিছু শিক্ষক জনতার দরবারে একদিন গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়গুলো খুবই জটিল, খুব অল্প সময়ের জন্য তো ওনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে এর সমাধান সম্ভব নয়। তো তবু একটা সুযোগ হয়েছিল, ওনাদের মানে সল্টলেকে যে অফিস, ওখানে জনতার দরবারে আমাদেরই কিছু শিক্ষকরা গিয়েছিলেন, শিক্ষাকর্মীরা গিয়েছিলেন এগুলো বলার জন্যে। তো আমরা চাই আমাদেরকে ডাকুন। কি বলেছেন উনি? কি বলেছেন? উনি বলছেন যে আমাদেরকে সময় দিন, আমরা বিষয়গুলো দেখি, আইনি
প্রক্রিয়ার মধ্যে সঙ্গে জটিল হয়ে রয়েছে পরিস্থিতি। আমরা নতুন সরকারে এসেছি, আমাদের একটু সময় দিন, আমরা বিষয়গুলো নিয়ে ভাবছি, দেখছি, এর সমাধানের দেখছি কি করা যায়, এইভাবে বলেছেন। এবং সত্যি বিষয়টা তো সত্যিই জটিল, কারণ সময় লাগবে বিষয়ের সমাধানের জন্য, এবং সে সময়টা আমরা ওনাদের দেবো। শুধু আমাদেরকে আশ্বস্ত করুক যে আমরা দেখছি আপনাদের বিষয়টা ভেবে, আমাদের পাশে আমাদের সঙ্গে প্রয়োজন হলে আমাদেরকে ডাকুন, আমরা আলোচনায় যাই। আপনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে আপনারা বাংলার এই শিক্ষক সমাজকে দূরে ঠেলে দেবেন না, তাদের একটা ব্যবস্থা করবেন যে তারা তো তাদের নিজেদের দোষে চাকরি হারাচ্ছে না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পূর্বতন সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ বা সরকারের জন্য আমরা চাকরি হারাচ্ছি, আমাদের নিজেদের এর কোনো দোষ নেই। তো সরকার তো সরকারি, সেটা কন্টিনিউশন হয়। তো নতুন যে সরকার এসেছে সেটা দায়িত্ব নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াক, আমাদের সঙ্গে আলোচনায় বসুক, বা যদি নাও বসে অন্তত কোনো সদর্থক ভূমিকা নিয়ে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার একটা উদ্যোগ তো নেই, সেটা আমরা দেখি, একটু আশ্বস্ত হই। আমাদের মানে শুধুমাত্র শিক্ষকদের যে সমস্যা সেটা তো নয়, মানে গোটাই লাস্ট কয়েক বছরে পুরো শিক্ষা ব্যবস্থাটা একদম মুখ থুবড়ে পড়েছে। প্রচুর স্কুল বন্ধ, গভর্নমেন্ট স্কুল বন্ধ, এটা আপনি এই সেক্টরে থেকে নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পেরেছেন। তো আপনি কীভাবে দেখেন ব্যাপারটা, কেন বন্ধ হলো? মানে সত্যি শুধুমাত্র টিচারের অভাব? আমি যেদিন প্রথম শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলাম, আমি ভেবেছিলাম এই পেশাটা একটা, এখনও ভাবি যে আমি চাণক্যর এই কথাটা খুব বিশ্বাস করি। চাণক্য বলেছিলেন, শিক্ষক কখনো সাধারণ হন না, শিক্ষক সবসময় অসাধারণ। শিক্ষক সবসময় দেবে সমাজকে। শিক্ষক সমাজ থেকে কী পেল সেটা নয়, কিন্তু সমাজকে দেবে। আমাদের মতো অনেকেই এই সমাজকে দেওয়ার জন্য এই পেশাটাকে বেছে নিয়েছিল, এবং কিন্তু এই বিচার ব্যবস্থা এবং পূর্বতন সরকার আমাদের কাছে সেই সুযোগটাই কেড়ে নিচ্ছে, এটাই আমাদের কাছে কষ্ট। তো এই সময় দেখলাম, বা শুধু আমাদের চাকরির এই 7 বছরে নয়, বিগত সরকার যে 15 বছর পশ্চিমবঙ্গের মসনদে বসেছিল, এই সময়ে অনেক স্কুল কলেজ বন্ধ হতে দেখছি। অনেক স্কুল বন্ধ হয়েছে, প্রাইমারি স্কুলগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, হাই স্কুলগুলো ছাত্র কমে যাচ্ছে। ইভেন আপনি দেখবেন কলেজগুলোতেও, ইউনিভার্সিটিগুলোতেও বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ফাঁকা থেকে যাচ্ছে। সায়েন্সের উপযুক্ত শিক্ষক নেই পড়ানোর। কি করে হবে বলুন তো? শিক্ষক কোথায়? শিক্ষক না থাকলে স্কুলগুলোতে বাচ্চারা আসবে কি করে? এবার তার মধ্যে আমাদের যারা শিক্ষক ছিলাম প্রায় এই 15-16 হাজার, সেই শিক্ষকগুলোকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। দিয়ে আপনার ডিসেম্বর পর্যন্ত চাকরি আছে, আপনার আগস্ট পর্যন্ত চাকরি আছে। একটা ভাঙা মন নিয়ে, ভাঙা শরীরে, যন্ত্রণা নিয়ে কতটাই বা তারা তাদের এই সার্ভিসটা তারা দিতে পারে। এবং তাছাড়া নতুন শিক্ষকেরও বিদ্যালয়গুলোতে নেই, সংখ্যায় খুবই কম। তো সেখানে তো ছাত্ররা সাফার করছে, এবং ছাত্র কমছে, বিদ্যালয়গুলো আস্তে আস্তে ভাঙছে। শুধু বই খাতা সাইকেল দিলে তো আর ছাত্রকে রাখা যাবে না, ছাত্রকে তো শিক্ষক দিতে হবে। সেই শিক্ষকের ব্যবস্থা সরকার করেনি। আর যতগুলো শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেছে সব কটা দিয়ে কাঁকড় মিশিয়ে দিয়েছে, চালের সঙ্গে দুধের সঙ্গে জল মিশিয়ে দিয়েছে। সেই জন্য সেগুলো সব লিগ্যাল ডিসপিউটে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জড়িয়ে পড়েছে। ফলে এক অদ্ভুত সমস্যা হয়ে যাচ্ছে। ফলে বিদ্যালয়গুলো সাফার করছে, ছাত্ররা সঠিক শিক্ষা পাচ্ছে না, অদ্ভুত পরিস্থিতি। আমরাও আমাদের 100% দিতে পারছি না। আমরা চাকরি যাওয়ার আগে যেভাবে নিজেদের 100% বিদ্যালয়গুলোতে দিতাম, নিজেরা খুব উৎসাহের সঙ্গে শিক্ষকতা করতাম, এখন আমার নিজের অস্তিত্বই বিপন্ন। আমি কি করে আমার সেই 100% দিতে পারি বলুন তো? আমি নিজেই জানি না আমার চাকরিটা আছে কি নেই। আমি আগস্ট পর্যন্ত আছে, তারপরে নেই, কী হবে আমি জানি না। তো এই যন্ত্রণা নিয়ে তো সেখানেও 100% দিতে পারছে না, যারা রয়েছে তারাও 100% দিতে পারছে না। তো ফলে সমস্যা তো রয়েছে, শিক্ষা ব্যবস্থা তো খুব সাফার করছে, বা ছাত্রছাত্রীরা সাফার করছে। তো বাংলার শিক্ষা ব্যবস্থা বেশ কয়েক বছর ধরেই একটা রুগ্ন অবস্থায় রয়েছে। বাঙালির মেধা নিয়ে তো কোনোদিন কোনো সন্দেহ ছিল না। এই বাংলা মাধ্যমের সরকার শিক্ষা ব্যবস্থার উপরে থেকেই সব বড় ভালো ভালো ছাত্রছাত্রীরা তৈরি হয়েছে। দেশ বিদেশে তারা বিভিন্ন জায়গায় নিজেদের যথেষ্ট সম্মানের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছে, বিভিন্ন বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে শিক্ষকতা করছেন, প্রফেসর অধ্যাপনা করছেন। কিন্তু সেই যে মানে যে সোর্স বা পাইপলাইন যেখান থেকে তৈরি হয়, সেই জায়গাটাতেই আঘাত পড়েছে। সেই শিক্ষা ব্যবস্থাতেই অনেকটা নড়বড়ে হয়ে গেছে বলে মনে করি। এটা সারাতে সময় লাগবে। আগস্টের পরে কি আপনার জীবনে? জানি না, খুব আনসার্টেন। আগস্টের পরে কী হবে জানি না। চাকরিটা নেই, চাকরিটা প্ল্যান করেননি? কিছু কী করে প্ল্যান করবো?
কি প্ল্যান করব জানি না। আমি হঠাৎ করে চাকরি আছে আগস্ট পর্যন্ত, এখন আর কি প্ল্যান করব জানি না। তো আমি 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 একা নয়, আমার মতো সবাই এই অনিশ্চয়তাতে রয়েছি। আর যারা বিশেষ করে এই সেকেন্ড যে পরীক্ষাটাতে হয়েছে, যে ওপেন টু অল এক্সাম, ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া, যে 28-এর সঙ্গে 48-কে লড়িয়ে দেওয়া, এই অসম প্রতিযোগিতা যারা পেরে ওঠেনি তাদের অবস্থা আরও খারাপ। ঠিক কথা। শেষ দিন যেদিনকে ক্লাসে যাবেন, যেদিনকে ক্লাস থেকে বেরোবেন, একটু আপনি ভাববারও চেষ্টা করুন, মানে ছাত্রদের কি বলবেন, সেদিনকে কী বলে বেরিয়ে আসবেন, সেটা বোধহয় আমাদের সোসাইটির জন্যও একটা মেসেজ হবে। আমি বরাবর বলেছিলাম যে সৎ পথে থাকো, পরিশ্রম করো, নিজের মেধার উপরে ভরসা করো, বড়দের শ্রদ্ধা করো, দেশকে ভালোবাসো, শৃঙ্খলা পরায়ণ হও। কিন্তু সততার দাম তো এই সমাজ দেয়নি আমাদেরকে, সততার দাম তো বিচার ব্যবস্থা দিল না। সেদিনকে কি বলবেন? আমি বাচ্চাদের কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, কেননা অনেকগুলো জিনিস সব হিসেব গোলমাল হয়ে গেছে। কেন আমি নিজেই তো বিচার পাইনি, আমি কি করে কোন মোটিভেশনটা তাদেরকে দেবো, কোন ভালো বার্তাটা দেবো? এতদিন এইগুলো বলে এসেছি, যে কথাগুলো আমি বললাম সেগুলো ওদের প্রতি বলে এসেছি, কিন্তু আমি সেই দিন বলতে পারবো কিনা আমি জানি না। তবে হ্যাঁ, চোখের কোণ দিয়ে ওই না বলা কথাই চোখের কোণের জলেই বহিঃপ্রকাশ ঘটবে। দুই, মানে কারণ দুটো থাকবে। এক, বিনা দোষে এই মহান পেশাটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। আর দ্বিতীয়, যে পেশাটাকে ভালোবেসে আমার ছাত্রছাত্রী সন্তান সম ছাত্রছাত্রীদের কাছে এতদিন ছিলাম, সেখান থেকে ছেড়ে আসার যন্ত্রণার জন্য। এই দুটোর জন্যে চোখ থেকে জল অবশ্যই বেরোবে এবং কষ্ট প্রচুর হবে। এখনও পাচ্ছি, কিন্তু সেদিন নিজেকে কতটা ধরে রাখতে পারবো আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছিলেন, সন্ধ্যার সময় কাটালেন। Thank you. আশা করবো মানে সমস্তটা ঠিক হয়ে যাক। আশা করবো নতুন সরকার অনেকটা সংবেদনশীল হয়ে আপনাদের বিষয়টা দেখাশোনা করবেন এবং একটা স্থায়ী সমাধান কিছু একটা বার করতে পারেন, সেই আশায় আমরা সবাই করবো নতুন সরকারের কাছ থেকে। একদম। আপনাকে অনেক ধন্যবাদ, এখানে আসার জন্য ধন্যবাদ। নমস্কার।